গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত। ভোটের আগেই যারা অসৎ পথে, তারা কিভাবে সৎ পথে দেশ পরিচালনা করবে, প্রশ্ন তারেক রহমানের। দেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না, যারা ক্ষমতায় যাবে তারা হবে চৌকিদার, বললেন জামায়াত আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার। যুবকদের অগ্রাধিকার সহ ২৬ বিষয়ে প্রাধান্য দিয়ে জামায়াতের ৪১ দফা নির্বাচনী ইশতেহার। শরিয়াতে জোর দিয়ে ৩০ দফা ইসলামী আন্দোলন বাংলাদেশের। ভোটে প্রচারে চঞ্চল বাংলাদেশ, শহর থেকে বন্দর, গলি থেকে রাজপথে প্রচারে প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগ। জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকে আটক বঙ্গভবনের কর্মকর্তা। সারোয়ারের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা, সব ডিভাইস জব্দ। এবং শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। ৫ দিনে রাজস্ব হারিয়েছে প্রায় ২০০ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাকি আর মাত্র ৮ দিন। স্বৈরাচারের মতোই একটি গুপ্ত রাজনৈতিক দল নতুন জালেমে পরিণত হয়েছে, যাদের ভোট দিলে দুর্বিষহ হয়ে উঠবে মানুষের জীবন। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা নারীদের সম্মান দেয় না, তাদের দিয়ে সৎ শাসন সম্ভব নয়। বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। কেউ যাতে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ধাননদী খালখ্যাত বরিশাল কীর্তনখোলা বিধৌত নগরীর বেলস পার্ক মাঠে বিএনপির এই নির্বাচনী জনসভা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোতের গতি একসময় গিয়ে থামে সমাবেশ স্থলে। ধানের শীষের ঢেউয়ে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। উচ্ছ্বাস আনন্দের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে বেলা 12:30টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, গুপ্ত হিসেবে পরিচিত একটি দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, সতর্ক থাকতে হবে তাদের বিষয়ে। ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি, 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে, জনগণের সমর্থন যার পিছনে না থাকে, তার পরিণতি কি হতে পারে। তিনি বলেন, অপপ্রচারকারীরা সৎ মানুষের শাসন দিতে পারে না। দেশ গড়ার সময় এসেছে, এগিয়ে যেতে হবে নারী পুরুষ সবাইকে নিয়ে। এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। বলেন, ভুয়া সিল বা ব্যালট পেপার ছাপানোর অপচেষ্টা চালাচ্ছে ওই গুপ্ত দল। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে। সরকারে গেলে দক্ষিণের জনপদের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি প্রধান। দুর্গ হিসেবে পরিচিত এই অঞ্চল, কিন্তু এবারের ভোটের যে সমীকরণ, তাতে সেই সমীকরণের সমাধান খুব বেশি সহজ নয় বলছেন স্থানীয়রা। অন্যদিকে দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং তিনি যে প্রতিশ্রুতি দিলেন, তাতে বিএনপির ঘাঁটি আরো বেশি শক্তিশালী হবে বলে মত তৃণমূলের। সব মিলিয়ে বলা যায়, এবারের শ্বাসরুদ্ধকর নির্বাচনের ফলাফলকে অবধারিত বলার কোনো সুযোগ নেই। বরিশাল থেকে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি প্রধান। এ সময় তিনি সতর্ক করেন স্বাধীনতা বিরোধী শক্তির বিষয়ে। জনগণকে তারা 12 তারিখ পর্যন্তই দেখে রাখবে। 13 তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাবিশ্বাস উঠে থাকবে। অর্থাৎ জনগণের প্রতি তাদের কোনো আস্থা, কোনো বিশ্বাস নাই। জনগণের শক্তিতে তারা বিশ্বাসই করে না। ক্ষমতায় গেলে রূপরেখা ধরে বিএনপি দেশের উন্নয়নে কাজ করবে জানিয়ে তারেক রহমান প্রতিশ্রুতি দেন ফরিদপুরকে বিভাগ করা সহ সব দাবি পর্যায়ক্রমে পূরণ করার। ষড়যন্ত্র চলছে, কাজেই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমরা যদি এই ষড়যন্ত্রকে ইনশাল্লাহ 12 তারিখে ঠেকিয়ে দিতে পারি, 13 তারিখ থেকে বাংলাদেশে
জনগণের শাসন কায়েম হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ফরিদপুর। যারা ক্ষমতায় যাবেন তারা দেশের মালিক নয়, হবেন চৌকিদার, এ কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকার করার পাশাপাশি তিনি আরও বলেন, জনরোষে ভেসে যাওয়ার ভয়ে একটি দল এখন হ্যাঁ ভোট চাইছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে বুধবার টাঙ্গাইল, লালমনিরহাট ও কুড়িগ্রামে নির্বাচনী ঐক্যজোটের জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজাদি না গোলামি। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে 11 দলীয় নির্বাচনী জনসভায় আমির বলেন, জামায়াত এমন বাংলাদেশ করতে চায় যেখানে ইনসাফ, কর্মসংস্থানের সুযোগ ও নিরাপত্তা থাকবে। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। সামাজিক ন্যায় বিচার যখন কায়েম হবে, বাংলাদেশ ইনশাআল্লাহ রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। এর আগে লালমনিরহাটের হাতিয়াবান্ধায় জনসমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। তিস্তা এই অঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু, তাই যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার অঙ্গীকার করেন জামায়াত আমির। এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। আর নদীবাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি, যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। এর আগে সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা ক্ষমতায় যাবেন তারা দেশের মালিক নয়, থাকবেন দেখভালের দায়িত্বে। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। জুলাই যোদ্ধাদের সম্মানে গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমার দেশ আগে। আসিফ খান, ডিবিসি নিউজ। রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার সহ 26 বিষয়ে প্রাধান্য দিয়ে 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াত ইসলামী। সন্ধ্যায় রাজধানী বনানীতে একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এই ইশতেহার কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশ গঠনের জীবন্ত দলিল। আমি কে এটা চিন্তা করার আগে আমি আমার দেশটা, আমরা রাজনীতিতে বলে থাকি খুব চড়া গলায়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাট ইনফ্যাক্ট আমরা কি 54 বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি? আজকে চতুর্দিকে আমাদের শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের যন্ত্রণায় হাহাকার। এ দেশটা তো এমন হওয়ার কথা ছিল না। রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য সহ 30 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহারের বাইরে 12টি বিশেষ কর্মসূচি, 8 দফা নীতিগত অবস্থান, রাষ্ট্র সংস্কারে 6 দফা পরিকল্পনা এবং খাতভিত্তিক 28টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছে দলটি। বিকেলে রাজধানী পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুঃশাসন, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকারের পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। জনপ্রত্যাশার ইশতেহার নামের এই ঘোষণাপত্রে আগামী 15 বছরে দেশকে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের কথা বলা হয়েছে। খুন, গুম, জুলুম, গায়েবী মামলা ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করা হয় এই ইশতেহারে। রাষ্ট্র গঠনে আমাদের নীতিগত অবস্থান, রাষ্ট্র সংস্কারে আমাদের পরিকল্পনা, খাত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে। দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে। গুনে গুনে আজকের দিন সহ প্রচারণার আছে মাত্র 7 দিন। তাই তো প্রচারণায় প্রার্থীরা এই সময় প্রতিটি ক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভেবেই কাজ লাগাচ্ছেন। পাল্টাপাল্টি অভিযোগ ছাড়াও ভোটারদের মন জয়ের চেষ্টা ছিল দিনভরের গণসংযোগে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। ভোটারদের মন পেতে ছুটছেন দিনরাত এক করে। বুধবার ঢাকা 17 আসনের বিএনপি প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান জাতীয়তাবাদী সাংবাদিক পেশাজীবীরা। হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে বের করা হয় গণমিছিল। চ্যালেঞ্জ তো তাদের, আমাদের কোনো চ্যালেঞ্জ নাই। তাদের তো অলরেডি মাথা খারাপ হয়ে গেছে। বিপুল ভোটে দান জয়লাভ করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই হলো জনগণের চাওয়া। এদিন ফকিরাপুল হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় ভোটের প্রচারে নামেন ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা 8-এ অনেকে না বুঝে আমাকে হ্যারাস করতেছে, আক্রমণ করতেছে। আমি তাদের প্রতি একটা সবিনয় অনুরোধ, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই, আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আমরা একটি সুন্দর সম্প্রীতি সমাজ গড়তে চাই। মুগদার বিভিন্ন এলাকা গণসংযোগ ও উঠান বৈঠক করেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে এলাকার উন্নয়নের। আমাদের এই এলাকাকে আমরা চিকিৎসার সুবিধা আরও বাড়াতে চাই, রাস্তাঘাটের সংস্কার প্রয়োজন, আমাদের জলবদ্ধতা দূরীকরণ প্রয়োজন, যাতে করে আমরা একটি ঢাকার নিরাপদ উন্নয়নের ঢাকা 9 গড়ে তুলতে পারি। মালিবাগ এলাকায় প্রচারণা চালান ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোট প্রার্থনা করেন নগরবাসীর কাছে। কথা বলার অধিকার দিব এবং মানুষকে আমরা দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক ব্যবস্থা দিব, যেটা এর আগে কখনোই নিশ্চিত করা হয়নি। সবাই ভোট দিতে আসবেন। ভয়, ভীতি, আতঙ্ক, অনেক অপপ্রচার হইতে পারে, কিন্তু সবকিছু উপেক্ষা করে 12ই ফেব্রুয়ারি ভোটারদের উপস্থিতি সবকিছু পাল্টে দেবে। মিরপুরের পলাশবাগ এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। তুলে ধরেন নানা প্রতিশ্রুতি। রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তারা ঘরে ঘরে গিয়ে মাছ মাংস দিয়ে তারা ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে, যেটা টোটালি আচরণবিধি লঙ্ঘন। আর মিরপুরের কচুক্ষেত এলাকায় প্রচারণা চালান ঢাকা 15 আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। আর সবাই বলে থাকে গুপ্ত সংগঠন, গুপ্তর মতোই কাজ করছে। আমরা কিছু কিছু জায়গায় শঙ্কা প্রকাশ করছি, যেহেতু আমরা তাদেরকে চিনি না, কে কোনভাবে কোথায় গিয়ে অভিযোগ দিচ্ছে আমরা আসলে জানতে পারছি না। পাল্টাপাল্টি অভিযোগ আর নগরের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতির ফুলঝুরি ছিল দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের কণ্ঠে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধান সম্ভব, এমনটা জানিয়ে ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, সুন্দর, সমতা, জ্ঞান ও শ্রমের মর্যাদা ভিত্তিক বাংলাদেশ উপহার দিতে চায় বিএনপি। রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। হাতিরঝিলে এমফি থিয়েটারে ঢাকা 17 আসনের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। এতে ভাষানটেক, কড়াইল ও সাততলা বস্তি সহ বিভিন্ন এলাকার শ্রেণী পেশার মানুষ তাদের বক্তব্য তুলে ধরেন। তাদের কথা শুনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মতবিনিময় সভায় উপস্থিত বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকরা যা যা চেয়েছেন তার চেয়ে বেশি করবে বিএনপি। মালিকের কাছে বা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পড়ে থাকে, মালিক খবরও নিতে দেয় না। আর যদি তাদের সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও আপনাদের জন্য বীমার ব্যবস্থা করবে, যাতে করে কেউ অসুস্থ হলে চিকিৎসা পান, মরে গেলে পরিবার কোনো সহযোগিতা পায়। এ সময় জুবাইদা রহমান বলেন, সমস্যা সমাধান করতে হলে আগে তা চিহ্নিত করে পরিকল্পনা মাফিক এগোতে হবে। জোর দেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের উপর। আমরা একে অপরকে আরো জানতে চেষ্টা করব যে সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর, সমতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়। শ্রমিকদের কল্যাণের বিষয়ে বিএনপি নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেওয়া হবে বলেও জানানো হয়। ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। মঞ্জু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, এবারে প্রথম নির্বাচনে বেশ কয়েকদিন আগে থেকে 1 লাখ সেনা সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর 8.25 লাখ সদস্য মোতায়েন থাকবে। ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তি। দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োজিত থাকবে। সরকার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো সংশয় দেখছে না। এই অঞ্চলে নির্বাচন খুব সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হয়ে যাবে এবং খুব উৎসবমুখর হবে। নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতা হবে না। আমাদের ফোর্স নির্বাচনকালীন জন্য 7 দিন, ইলেকশনের আগে 4 দিন,
ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে 2 দিন। জামায়াতে ইসলামের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে তার সব ডিভাইস। তবে সরকারি কোনো আইডি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আইটি বিশেষজ্ঞদের কেউ। তারা বলছেন ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে নানা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে শীর্ষ নেতৃত্বের আইডি হ্যাকিং এর মতো ঘটনাও। 31 জানুয়ারি রাতে হঠাৎই জামায়াত আমির শফিকুর রহমানের এক্স আইডি থেকে নারীদের নিয়ে একটি স্ট্যাটাসে সারা দেশে সমালোচনার জন্ম দেয়। সামাজিক মাধ্যম ও ভোটের মাঠে নারী বিদ্বেষীর অভিযোগে তুলোধনা হতে থাকে জামায়াত ইসলামী। এমন প্রেক্ষাপটে আমিরের আইডি হ্যাকের দাবি তোলে দলটি। মঙ্গলবার মধ্যরাতে রাষ্ট্রপতি কার্যালয়ে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে আটক করে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাকের ঘটনায় তার জড়িত থাকার সত্যতা পায় গোয়েন্দা পুলিশ। প্রাথমিক কিছু তথ্য তো পেয়েছি, সেই জন্য নিয়ে আসছি। এমনি তো আর ইয়ে করা যায় না। হ্যাঁ, প্রাথমিক কিছু তথ্য তো আছেই, প্রাথমিক কিছু সত্যতা তো আছেই। তাছাড়া বঙ্গভবনের একজন স্টাফকে নিয়ে আসা, সরকারি একজন কর্মকর্তাকে নিয়ে আসা, একটা কিছু তো ডিভাইস ইয়ে করতে হবে, এগুলো নিয়ে কাজ করতেছি আমরা। তবে আইটি বিশেষজ্ঞদের ভিন্ন মত। বলছেন ফিশিং অ্যাপ দিয়ে হ্যাক করার সুযোগ কম। এ নিয়ে ব্যাখ্যাও আসে তাদের কারো কাছ থেকে। মেল কমিউনিকেশন যদি আমাদের মিনিস্ট্রির যে ডেটা সেন্টার আছে, সেই ডেটা সেন্টারে সেখানে যদি লগগুলো আনা হয়েছে কিনা, উনি যে মেলটা শ্যুট করেছেন সেটার একটা অবশ্যই সিস লগ মেল সার্ভারে সব জায়গায় থাকবে যে হ্যাঁ উনি এই ইমেলটি করেছেন। শুধুমাত্র মৌখিক অভিযোগের ভিত্তিতে বা কোনো একটা ইমেল রিসিভ হয়েছে সেটা মাস্কিং কিনা, ওই ডোমেন থেকে এসেছে কিনা, সব কিছু সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আসলে এ বিষয়ে মন্তব্য করাটা কিছুটা ডিফিকাল্ট। আটক সরোয়ারকে নিয়ে বঙ্গভবনের আইটি বিভাগেও অভিযান চালানো হয়। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 269 নোয়াখালী 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে নোয়াখালী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নোয়াখালী 2 আসনে এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন চলছে আসলে নির্বাচনী প্রচারণা? খুব ভালো। আমরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ প্রচারণা অংশ নিচ্ছে। আমি তো মনে করি যে 17 বছরের গণতন্ত্রহীনতার নির্বাচনহীনতার পরে আমরা সবাই মিলে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনের দিকে যাচ্ছি। আপনারা তো ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটাররা কি বলে আপনাদের? ভোটাররা একটা পরিবর্তন চায়, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ চায়। সেই পরিবর্তনটা আপনারা কিভাবে করবেন? আমরা একটা অপশন হিসেবে আসছি, বিকল্প হিসেবে। কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী যে দল বা জোটের প্রার্থীরা আছে তাদের গায়ে দুর্নীতির গন্ধ আছে, সন্ত্রাসের গন্ধ আছে। আমরা তো একটা সৎ ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলছি। আপনি এই যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বেন, সেই জায়গায় আপনার মাস্টার প্ল্যানটা কি? আপনার আসন নেই। আমাদের আসনের মাস্টার প্ল্যান আমাদের ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার নিয়ে কাজ করছি। আমাদের এখানে সামাজিক যেসব সমস্যা আছে, বিচার থেকে শুরু করে অব্যবস্থাপনা থেকে শুরু করে দুর্নীতি, দুঃশাসন, এগুলো আমাদের সারা দেশের মতো আমাদের এখানেও আছে। সুতরাং আমি মনে করি যে এখানে সরকারি সেবা প্রাপ্তিতে জনগণের হয়রানি থেকে শুরু করে শিক্ষার মানের খুব খারাপ অবস্থা, স্বাস্থ্যসেবার মানের খুব খারাপ অবস্থা, অবকাঠামো আমাদের অনেক উন্নয়ন করার প্রয়োজন আছে। এবং আমি দেখি যে আমাদের এখানে একটা সমন্বিত পরিকল্পনার ঘাটতি আছে। আমাদের এখানে ছোট ছোট টাউনগুলো নিয়ে আমাদের একটা সমন্বিত পরিকল্পনা করার সুযোগ আছে, যেগুলো বাংলাদেশে অনুপস্থিত। আমি মনে করি এগুলো শুধু আমাদের এখানে না, বাংলাদেশের সর্বত্রই এই ধরনের সমন্বিত পরিকল্পনা করা দরকার। আপনি মাদক এবং সন্ত্রাসের কথা বলছেন, সেই জায়গা থেকে আপনি কিভাবে বেরোবেন? আমরা জোর দিব হচ্ছে শিক্ষার পাশাপাশি যে পাঠ্য বহির্ভূত যে কার্যক্রম, যেমন ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, অর্থাৎ পাঠ্য বহির্ভূত যেসব কার্যক্রম আছে এগুলোর মধ্য দিয়ে আমরা তরুণ সমাজকে সম্পৃক্ত রাখতে চাই।
আমলাতান্ত্রিক জটিলতার জন্য মানুষের দূরঘরে সেবা পৌঁছানো যায় না, এটা একটি আমাদের দেশে বড় সমস্যা। আপনার আসনেও একই ধরনের সমস্যা আছে। এই আমলাতান্ত্রিক জটিলতা কি ভাঙতে পারবেন আপনি? আমলাতান্ত্রিক জটিলতার সাথে দুর্নীতির প্রশ্ন জড়িত, এখানে ঘুষ দুর্নীতির প্রশ্ন জড়িত, এবং আমি মনে করি যে রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে বাংলাদেশ গত 54 বছর চলেছে। এখানে রাজনীতিবিদরা এবং আমলারা এটার অংশ। আমরা এই কার্টেলটাকে ভেঙে দিতে চাই। আমরা শুরুতে নির্বাচনী প্রচারণার কথা বলছিলাম, আপনার প্রচারণা করতে গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা, কিংবা লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? না, গুপ্ত হামলা হচ্ছে, বিএনপির কিছু লোকজন আমাদের ইয়েটিয়ে ছিটছে, ব্যানার ট্যানার ছিটছে। তারপর আজকে আমাদের এক কর্মীর গায়ে ওরা হামলা করেছে, কিন্তু এটা খুবই বিক্ষিপ্তভাবে ওরা করার চেষ্টা করছে আমাদের সন্ত্রস্ত করার। কিন্তু আমি মনে করি না যে এখানকার জনগণ এগুলো ভয় পায়। আপনারা কি প্রশাসনের কাছে এইসব নিয়ে অভিযোগ করছেন? করেছি। প্রশাসনের পক্ষ থেকে কী বলা হয়? ভালো, ওনারা পজিটিভ। আমার সবশেষ প্রশ্ন একটু যদি ছোট করে বলেন, ভোটারদের প্রতি আপনার বার্তাটা কি? ভোটাররা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং ভবিষ্যৎমুখী একটা বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি যে ঐক্যবদ্ধ বাংলাদেশের সকল প্রার্থীকে বিজয়ী করবেন, আমাদের এখানেও বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবে এই জেলা, এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। টানা ৫ম দিনের মতো কর্মবিরতি অব্যাহত থাকায় অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। বন্ধ হয়ে গেছে আমদানি ও রপ্তানি কার্যক্রমও। কাস্টমস হাউস রাজস্ব হারিয়েছে প্রায় 200 কোটি টাকা। আসন্ন নির্বাচনের কারণে এবার আগেভাগেই রমজানের পণ্য নিয়ে এসেছিলেন আমদানিকারকরা। তবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে পণ্য খালাস হচ্ছে না। এতে গভীর সাগরে বর্তমানে 140টির অধিক জাহাজ পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে। এছাড়া 21টি বেসরকারি ডিপোতে রপ্তানি কন্টেনার জমেছে 8,000-এর বেশি। বন্দরের ইয়ার্ডেও বাড়ছে কন্টেনারের সংখ্যা। এই কর্মসূচি যদি দীর্ঘায়িত হয় তাহলে বেসরকারি আইসিরিতে কন্টেনারের যে স্তূপ এটা আরও বেড়ে যাবে এবং এই কন্টেনার জট নিরসনে প্রায় 3 থেকে 4 সপ্তাহ সময় লেগে যাবে। এবং আগামীতে যে রমজান আসছে, এই রমজানে কিন্তু আমরা দেখি রপ্তানি পণ্যের ভলিউম বাড়ে এবং কাজের চাপ বৃদ্ধি। প্রভাব পড়েছে কাস্টমস হাউসে। প্রতিষ্ঠানটির রাজস্ব কমেছে প্রায় 40%। পণ্য ভর্তি রপ্তানি কন্টেনার নিয়ে বিপাকে তৈরি পোশাক কারখানার মালিকরা। এক্সপোর্টও বন্ধ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সামনে একটা বড় ধরনের বিপদের দিকে যাচ্ছি। আমরা চাইব সরকারের প্রতি অনুরোধ, যত দ্রুত সম্ভব এর সমাধানটা, কারণ এর সমাধান যদি করতে না হয় বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হবে, বিশেষ করে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে। এদিকে নিউমোরিং কন্টেনার টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা শ্রমিক কর্মচারীদের। আমরা এটা কোনো বিদেশি কোম্পানিকে দিব না, আমরা নিজেরাই পরিচালিত করব, তাইলে তো সমস্যা শেষ। তাহলে আমরা বলতে চাই এটা দেশ বিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত, এখান থেকে সরকারকে সরে আসতে হবে। সরকার থেকে আমাদেরকে কোনো আলোচনার প্রস্তাব দেওয়া হয় নাই এবং তারা গোয়ার্তামি করছে। সুতরাং এইটার জন্য শুধুমাত্র সরকার এবং কর্তৃপক্ষই দায়ী। এর আগে 8 ঘন্টা ধরে কর্মবিরতি পালন করলেও আজ সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় শ্রমিকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।